এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার কমলার সৌভাগ্য যে আপনার মহলের পুত্রবধূ হয়ে সে যাবে। তাহলে ওই কথাই রইল, আগামী 1 মাঘ কাঞ্চন কুমারীর সাথে কমলার শুভ বিবাহ। বেশ, আসুন। জয় বাবা ভোলানাথ। তোমাকে ভুলে গিয়ে কাঞ্চননগরের রাজা যে পাপ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কাঞ্চন কুমারের জীবনে এখন সময় এসেছে। ভোলানাথ, আমি আগামীকালই কাঞ্চননগরের রাজপুত্র কাঞ্চন কুমারের কাছে যাব, তাকে তার পিছে ঋণ শোধ করার কথা বলবো। কাঞ্চন কুমার, বাবা ভোলানাথের শিষ্য তান্ত্রিক এখানে। কমলা, আমি আসছি। আমাকে একা একা রেখে বাগানে? আমার কি কোনো অপরাধ হয়েছে কুমার? না কমলা। মনে হয় কিছু বলতে চেয়েও বলতে পারছো না কুমার। কমলা, কথাটা কি করে বলি সে কথাটাই ভাবছি। তুমি হয়তো কথাটা শোনার পর দুঃখ পাবে, কিন্তু আমি তো তোমাকে দুঃখ দিতে চাই না কমলা। না বললে কি করে বুঝবো? আমি তো দুঃখ নাও পেতে পারি। তাহলে শোনো। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবে। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভাগ তোমার কাঁধে নিয়ে গেছে। তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে। আর কিভাবে পিতৃ ঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। আমি 7 দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেবো। ওই পথ তো 7 দিনের নয়। নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। না, এ আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোন প্রকার চক্রান্ত। ও তোমাকে নীলপদ্মানার নাম করে বিপদে ফেলে ওর নিজের কোনো কার্যসিদ্ধি করতে চায়। এমন করে বলো না কমলা, তোমার কোনো অমঙ্গল হতে পারে। তান্ত্রিক ভোলানাথের পূজারী, সিদ্ধ পুরুষ, উনি ভোলানাথের কথাটি আমাকে বলে গেছেন। ভোলানাথের কাছে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে উনি কেন আমাদের 12 বছরের জন্য আলাদা করে দেবেন? এই যে পিতৃঋণ কমলা, পিতৃঋণ শোধ করার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। রামচন্দ্র তো একা যাননি, সঙ্গে সীতাও ছিল। তাহলে তাহলে আমি কেন যেতে পারবো না? তোমার জন্য আদেশ আমি তাই। আমিও তাহলে ওই ভোলানাথের নিষ্ঠুর বিধান মানি না। কমলা, কমলা এমন করে বলো না, ভোলানাথ সব শুনতে পাবে। কমলা, তোমার মনটাকে পাষাণ করে ঘোরাও, আমাকে বিদায় দিতে হবে। চোখের জলে আমার যাত্রাপথে বাধা দিও না কমলা। লালপরি, বলো নীলপরি। আজকের রাত খুব পবিত্র রাত, সুন্দর রাত। কেন? আজকে রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে পুত্র সন্তান জন্ম নেবে, সে হবে মহা সৌভাগ্যবান। তার কপালে থাকবে রাজটিকা, তাদের ঘরবাড়ি হিরে জহরতে ভরে থাকবে। সত্যি বলছো? সত্যি নয় তো কি? চলো, রাত ভোর হয়ে এলো, চলো। আমি কি স্বপ্ন দেখলাম? ঘুমের মধ্যে 2 পড়ি এসে কি সব বলে গেল।
ভগবান, এখন আমি কি করব? পরিদের কথা যদি সত্যি হয় তবে তবে আমাকে কমলার কাছে যেতে হবে। কিন্তু এত দূরের পথ আমি এক রাতের মধ্যে কি করে যাই? একমাত্র ভোলা বাবা পারে আমার মনের বাসনা পূর্ণ করতে। ভোলা বাবা, ভোলা বাবা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তান্ত্রিক বাবা, বলো, কেন আমাকে স্মরণ করেছো কাঞ্চন কুমার? বাবা, আজকের রাতটা খুব শুভ আর পবিত্র। স্বপ্নের মধ্যে আমি দেখলাম দুই পরি এসে আমাকে বলে গেল যে আজকের রাতে স্বামী স্ত্রীর মিলন হবে, যে সন্তান হবে সে নাকি মা ভাগ্যবান সন্তান হবে। হ্যাঁ বৎস, তুমি যা শুনেছ তা সত্য। আর সেই ভাগ্যবান সন্তান তোমার ঘরেই জন্ম নেবে। তা কি করে সম্ভব? 1 বছরের পথ 1 রাতের মধ্যে আমি কি করে কমলার কাছে গিয়ে পৌঁছবো? ভক্তের মনোবাসনা অবশ্যই আমি পূরণ করব। আমি আমার শিষ্য রতন হংসকে ডেকে নিচ্ছি, সেই তোমাকে কমলার কাছে পৌঁছে দেবে। কোথায় আছো আমার শিষ্য রতন হংস? তুমি এই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হও। আমাকে কেন ডেকেছেন বাবা? ভক্ত রতন হংস, তুমি কাঞ্চন কুমারকে তোমার পিঠে চাপিয়ে তার মহলে যাবে, আর সেই জন্য তোমায় 9 দণ্ড সময় দেয়া হলো। 3 দণ্ড যেতে, 3 দণ্ড ফিরে আসতে, আর বাকি 3 দণ্ড তোমার তার স্ত্রীর সঙ্গে কাটাবে। কিন্তু সাবধান, আমার কথা অমান্য করলে কিংবা সময় বেশি নষ্ট করলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। মনে থাকে যেন, সময় মাত্র 9 দণ্ড। ভাই কাঞ্চন কুমার, এবার তুমি আমার পেটে উঠে শক্ত হয়ে বসো। সাবধান, আমি না বললে নামাজ চেষ্টা করবে না। কমলা, 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 দরজা খোলো। আমি তোর স্বামী। আমার স্বামী 12 বছরের জন্য বাইরে গেছে। আমার স্বামীকে ঘর ছাড়া করে তারই কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে চাইছো? এখন আমি কি করব? কমলা যে আমাকে বিশ্বাস করে দরজা খুলছে না। জয় বাবা ভোলানাথ। আপনি? তোমার সব কথাই শুনেছি। বাবা ভোলানাথ চাইলে সব কিছুই হয়। তুমি দরজাতে বাবা ভোলানাথকে স্মরণ করে স্পর্শ করো, দরজা খুলে যাবে। জয় বাবা ভোলানাথ। কুমার, কমলা, তুমি আমাকে ক্ষমা করো কুমার। আমি তোমাকে অবিশ্বাস করেছি। তোমার কোনো দোষ নেই কমলা। তুমি যা করেছো অসতের সাথে স্ত্রীর কাছে করেছো। কুমার, কমলা, আমার হাতে সময় খুব কম। একটু পরে ফিরে যেতে হবে। তোমাকে আজ আমি কাছে পেতে চাই। এসো, এসো। রতনাংশ, তুমি আরেকটু অপেক্ষা করো। আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। না ভাই কাঞ্চন, তিল মাত্র দেরি করার উপায় নেই। তুমি সেই দিনই আমার পিঠে এসে বসো।
সারা রাত তোর ঘরে কে ছিল? তার সঙ্গে তুই নিশি যাপন করেছিস? বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল না? চুপ কর। যে ছেলে 1 বছর আগে নীলপদ্ম আনতে গেছে, সেই ছেলে 1 রাতের জন্য তোর ঘরে এসেছিল? এও আমাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন 2 বছর বয়স, তখন আমি বিধবা হয়েছিলাম। আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না। আর তুমি 1 বছর যেতে না যেতেই শরীরের প্রয়োজন মেটাবার জন্য পরপুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। আপনার পাশে বলছি মা, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই। আমি কোনো পরপুরুষ ডেকে আনিনি মা। চুপ করো। বাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারিনি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশ মর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা। কাজেই ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। জল্লাদ, বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ। বিনা দোষে তুমি আমার প্রাণ নেবে? আমি তোমার ছোট বোনের মতো, আমায় তুমি মুক্ত করে দাও। দৌড়ানি, আমি আপনাদের অনেক নিমক খেয়েছি, কিন্তু আজ আমি আপনাকে মুক্ত করে দেব। নিমক হারামি করব। কিন্তু রানীমা যদি আমার রক্ত দেখতে চায়? রানীমাকে দেখাবার মতো রক্ত কি আমার এত বড় দেহটার মধ্যে হবে না? আপনি যান। এই গভীর জঙ্গলে মেয়ে মানুষের চিৎকার না? দেখি তো ঘটনাটা কি। কে তুমি এই গভীর জঙ্গলে এই অবস্থাতে? দাদা, আমার একটু আশ্রয় দিন। আমি যে মা হতে চলেছি। কি আমাকে দাদা রেখেছিস? আমি তোকে আশ্রয় দেবো। চল আমার সঙ্গে চল। বউ, দেখো কাকে নিয়ে এসেছি। আমি বড় অভাগী, আমায় একটু আশ্রয় দাও, তাড়িয়ে দিও না। দিদি, দিদি? যখন তুই দিদি বলে ডাকলি তখন তুই আমাদের বাড়িতেই থাকবি। আমাদের তো কেউ নেই, তুই আমাদের বোন। যাও, ওকে ঘরে নিয়ে যাও, খাবারের ব্যবস্থা করতে হবে তো। আমি যাই। চল। ওগো, শুনছো? কি? উত্তরপাড়া থেকে শিগগির ধাইমাকে ডেকে নিয়ে এসো, মনের ভীষণ কষ্ট হচ্ছে। তুই তো আছিস, তুই কিছু করতে পারবি না? বলি এত রাতে তোদের ফেলে আমি উত্তরপাড়ায় যাবো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও, নইলে ভীষণ বিপদ হবে। না না না, ও কথা বলিস না। আমার বোনের কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। ধাইমা, তুমি বাইরে যাও। ধাইমা, কি হয়েছে? ছেলে না মেয়ে? ছেলে হয়েছে গো, ছেলে। খুব ভাগ্যবান ছেলে, কপালে রাস টিকা। এই ছেলে যার ঘরে থাকবে সেই ঘর ধনরত্নে একেবারে ভরে যাবে। শুনছো ধাইমা কি বলছে? ধনরত্নে ঘর একেবারে ভরে যাবে।
যাই ছেলেটাকে গিয়ে দেখে আসি। আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে এসেছিস। তোর দুঃখিনী মায়ের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে এসেছিস। তাই তুই আমার বুকে থাকলে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। কমলা, হ্যাঁ কমলা, তোর ছেলের নাম কি রাখবি? দাদা, আমার ছেলের নাম রাখবো মানিক কুমার। বাহ, ও যে আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন। একেই বলে কপাল। আপনার ঘরে বারবার মৃত সন্তানের জন্ম হয়, আর ওই মঙ্গল কাঠুরিয়ার ঘরে রাজপুত্রের জন্ম হলো। রাজপুত্র নয়তো কি, কপালে রাজটিকা। রাজটিকা? হ্যাঁ, অথচ যার গর্ভে জন্ম নিয়েছে সে এক ভিখারিনী। আসলে বিধাতা কার গর্ভে কি দেয় কিছুই বলা যায় না, তাই না? তোমাকে একটা কাজ করতে হবে। অনেক টাকা দেবো তোমাকে। কি করতে হবে? ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, শুধু এইটুকু জানি ওই সন্তান আমার চাই। যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেব যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে। আর যদি না এনে দিতে পারো আমি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেব। ভুলে যেও না, ভুলে যেও না আমি রতননগরের মন্ত্রী। ঠিক আছে, আমি চুরি করে এনে দেব। হুজুর, আমি ভিখারিনী ছেলেকে নিয়ে এসেছি। এই নিন, এই নিন। কিন্তু কিন্তু হুজুর, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, তুমি এখন যাও এখান থেকে। কিন্তু হুজুর, আমার বকশিস। হ্যাঁ, এই নাও, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কোনোদিন কেউ জানতে না পারে। না হুজুর, কেউ জানতে পারবে না। যাও। কেউ না। আমি কোনো পাপ করিনি, তবু কেন বিধাতা আমায় এত শাস্তি দিচ্ছেন? সবাইকে কেন আমার জীবন থেকে পর করে দিচ্ছেন? এখানে কেঁদে কোনো লাভ হবে না। এবার তুমি আমাদের মুক্তি দাও, ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। যতদিন ছেলেটাকে খুঁজে না পাবে ততদিন এ মুখ আর আমাদের সামনে দেখাবে না। যাও। তোমরা আমায় তাড়িয়ে দেবে? অনেক দুঃখ কষ্টের পর তোমাদের কাছে একটু আশ্রয় পেয়েছিলাম, সেই আশ্রয়টুকু কেড়ে নিতে চাও? হ্যাঁ চাই। যে মেয়ে নিজের ছেলেকে ধরে রাখতে পারে না তার স্থান আমাদের বাড়িতে নেই। হায় ভগবান, এখন আমার মানিককে কোথায় খুঁজে পাবো? আপনার পুত্র সন্তানের বয়স এখন 10, অথচ এই 10 বছরের মধ্যে আপনি তাকে একবারও আমার কাছে নিয়ে এলেন না কেন? মহারাজ, মানিক কুমার যথেষ্ট আত্মসম্মানের অধিকারী। বিনা নিমন্ত্রণেও কারোর সঙ্গে দেখা করতে চায় না মহারাজ। ও বলে যে ও একদিন নামকরা রাজা হবে। তাই? একজন 10 বছর বালকের মধ্যে এতখানি আত্মবিশ্বাস? মন্ত্রী, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমি আপনার সন্তানকে দেখতে চাই।
শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে। আমার জন্য হাতি পাঠাতে হবে, রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। অবশ্যই মঞ্জুর করলাম। এতখানি দৃঢ় মনোবল যার মধ্যে, তাকে সম্মান করতে রাজা কল্যাণ সেন কখনো কৃপণতা করে না। আমি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে আসার জন্য হাতি পাঠাবার নির্দেশ দিচ্ছি। এসো এসো মানিক কুমার, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আমি আমার বাঁয়ে আসন রেখেছি, বসো। তুমি নাকি রাজা হতে চাও? অবশ্যই, আমি বিশ্বাস করি রাজা হওয়ার মতো আমার সব গুণ আছে। আমার সামনে কথাটা বলতে তোমার ভয় করলো না? মানুষকে আমি ভয় করি না, আমি ভগবানকে ভয় করি। বাহ, এত সৎসাহস! আমাকে তুমি মুগ্ধ করেছো বালক। আমি অভিভূত। আমি খুশি হয়ে তোমাকে এই মুক্তার মালাটি উপহার দিচ্ছি। এটি তুমি তোমার গর্ভধারিণীর কাছে গচ্ছিত রাখবে, আর রোজ একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে আরো দামি দামি উপহার দেব। এ তো মুক্তোর মালা, অনেক দামি। জানো, এই মালাটা আমার মায়ের কাছে গচ্ছিত রাখতে বলেছে। দাও, আমায় দাও। না, আজ থাক। জানো মা, রাজা আমাকে রোজ দেখা করতে বলেছে। বলেছে আমাকে দামি দামি উপহার দেবে। তাই? অবশ্যই দেবেন। রাজা কল্যাণ সেন কখনো মিথ্যে কথা বলেন না। তুমি রোজ যাবে। না, আমি যাব না। কেন? রাজা আমাকে লোভী মনে করবে। আচ্ছা, তোমাদের কাছে আমার দাম বেশি না উপহারী? আমি না তোমাদের সন্তান? মা, মা, কাঞ্চন, মা, আমি ফিরে এসেছি মা। কাঞ্চন, কাঞ্চন, মা গো। কাঞ্চন, 12টা বছর তোর মুখটা আমি দেখিনি বাবা। 12টা বছর। মা, কমলা কোথায়? ওকে ডাকো, ওর জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে। মা, চুপ করে কেন মা? কমলা এখানে নেই? ওর বাবা মার কাছে? কিন্তু কমলা তো জানে যে আমি 12 বছরের মধ্যে ফিরে আসবো। ওকে একবারও বুঝতে চাইলো না যে ফিরে এসেই আমি ওর মুখটা দেখতে চাইবো? কাঞ্চন, তুমি যে কমলার মুখখানা দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, সেই মুখখানা কলঙ্কের কালিতে ঢেকে গেছে। মা, মা, তুমি কি বলছো? কমলার মুখে কোনো কলঙ্কের দাগ লাগতে পারে না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কমলার জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস মিথ্যা হয়ে গেছে কুমার। তুমি চলে যাবার পর এক রাতে কমলার ঘরে একজন পরপুরুষ প্রবেশ করেছিল, আর সেই অপরাধে আমি অসতী কমলাকে জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম। এ তুমি কি করেছো মা? এ তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পরপুরুষ আসেনি, এসেছিলাম আমি। হ্যাঁ, বাবা ভোলানাথের দয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপতি জ্বালিয়ে দেবার জন্য 1 বছরের পথ আমি 3 দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। শুধু সময়ের অভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি মা, আমি দেখা করতে পারিনি। কুমার, কুমার, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ভুল? তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরে আশা ভরসা সব মিথ্যে করে দেবে। হ্যাঁ, আমি যাচ্ছি মা। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কমলাকে আমি একদিন ফিরে পাবো। কমলা মরতে পারে না, কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কি হয়েছে মানিক কুমার? তুমি মন খারাপ করে গাছের নিচে বসে আছো কেন? তোমার মনে কি এমন দুঃখ? সাধু বাবা, আমার পিতামাতা বড় লোভী। তাদের কাছে আমার চেয়ে মহারাজের দেওয়া উপহারের মূল্য বেশি। সন্তানের কাছে পিতামাতা ভগবান তুল্য, কিন্তু আমি তাদের পিতামাতা ডেকে মনে শান্তি পাই না। তুমি ঠিকই বলেছো মানিক কুমার। তুমি যাদের পিতামাতা বলে জানো, তারা আসলে তোমার পিতামাতা নয়।
রূপনগরের মহারাজার পুত্র কাঞ্চন কুমার তোমার জন্মদাতা পিতা, আর তোমার মা তোমাকে হারিয়ে আজ 12 বছর ধরে পাগলিনীর মতোই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জয় বাবা ভোলানাথ। হায় ভগবান, এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো? তুমি বলে দাও। তুমি কে বাবা? কানে কানে কাকে ডাকছিলে? আমার মাকে। আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার মাকে তুমি চেনো বাবা? না, তবে এক তান্ত্রিক আমার বাবার নাম, মায়ের নাম সব বলে গেছে। তোমার বাবার নাম? রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। তোমার মায়ের নাম? কমলা। আর তোমার নাম? মানিক কুমার। মানিক, তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে? ওরে, আমি তোর সেই হতভাগিনী মা। তুমি আমার মা? হ্যাঁ বাবা, আয় আয় মানিক, আমার বুকে আয়। মা, চল বাবা, আমার সঙ্গে চল। এভাবে তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে চুরি করেছিল ওই নায়েব, আমার পালিত বাবা, ও তোমাকে আমাকে মেরে ফেলবে। এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি, তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস? আমায় মা বলে ডেকে আবার তুই তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা? তোমাকে আর ফাঁকি দেবো না মা। আগামীকাল তুমি রাজ দরবারে আমাকে সন্তান বলে দাবি করো, তোমার কাছে আমি ঠিক ফিরে আসবো। কমলা, তুই এত বছর কোথায় ছিলি? কোথায় তোর সন্তান? মানিককে মন্ত্রী চুরি করে নিয়ে গিয়েছিল। মানিক আমায় বলেছে ওকে কাছে পেতে হলে রাজার কাছে বিচার চাইতে হবে। তুমি আমাকে রাজার কাছে নিয়ে যাবে? বলো না, আমায় নিয়ে যাবে? নিয়ে যাবো। মহারাজের কাছে তোর সন্তানের দাবি করে বিচার চাইবো। বলো তোমার কি ফরিয়াদ কাঠুরিয়া সর্দার, আমাকে নির্ভয় বলো। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেয়াদপি মাফ হয় মহারাজ। এই সব ছোট লোক ভিখারিদের সরাসরি রাজদরবারে প্রবেশাধিকার দিলে রাজদরবারের সম্মান ক্ষুণ্ণ হয় মহারাজ। মন্ত্রী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে কল্যাণ সেনের দরবারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। ধনী দরিদ্র সকল প্রজাদেরই এখানে সমান অধিকার। আমার কোনো ফরিয়াদ নেই মহারাজ। আমার এই দুঃখিনী বোন আপনার দরবারে ফরিয়াদ জানাতে এসেছি। বলো, কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি এক দুঃখিনী মা। আজ থেকে 12 বছর আগে চুরি হয়ে যাওয়া আমার সন্তানকে ফিরে পেতে এসেছি আপনার দরবারে। আপনার ওই বাম পাশে বসে থাকা মানিক কুমার আমার সন্তান। মন্ত্রী বসে ওকে চুরি করে এনেছিল। আপনি ওকে আমায় ফিরিয়ে দিন। সন্তান তোমার প্রমাণিত হলে অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। কাল সকালে তোমরা দরবারে উপস্থিত থেকো। সেনাপতি, বলুন মহারাজ। ধাইমা এবং মন্ত্রী স্ত্রীকে কাল সকালে দরবারে উপস্থিত থাকার জন্য তলব পাঠাও। আর কার সন্তান যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন মানিক কুমার আমার হেফাজতে থাকবে। আজকের মতো সভা এখানে মুলতবি রইল। জয় বাবা ভোলানাথ। কি এত চিন্তা করছো? ভাবছো কিভাবে প্রমাণ করবে মানিক কুমার কার সন্তান? এ তার আসল মা? তুমি দুই মাকে মানিক কুমারের সামনে বসাবে। যার মুখে দুধের ধারা মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, প্রমাণ হবে সেই মানিক কুমারের গর্ভধারিণী মা। মন্ত্রী জায়া। আজ্ঞে মহারাজ।
এই ছেলেটি সম্পর্কে ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ও সব কথা মিথ্যে। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। তাই মা, তুমি কিছু জানো? এই ভিখারিনী যা বলছে তা কি সত্য? ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রী মশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে আমাকে এই মন্ত্রী মশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল। তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ না, এটা ষড়যন্ত্র নয়। ধাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ, মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন। মহারাজ, মানিক আমার সন্তান। আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারিনীর কথা একদম বিশ্বাস করবেন না। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন। যাও বাবা মানিক কুমার, তুমি তোমার মাতৃত্বের দাবিদার ওই দুই রমণীর মুখোমুখি গিয়ে বসো। যাও। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদে আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারী। দুগ্ধের ধারাতেই প্রমাণিত হয়েছে কমলাই ওর প্রকৃত মা। মানিক আমার মানিক। মন্ত্রী আর মন্ত্রীর জায়াকে সন্তান চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর ধাইমাকে সন্তান চুরি করার জন্যে তার দুটো হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো। না 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 মহারাজ, আমার হাত কাটবেন না মহারাজ, আমার হাত কাটবেন না, আমার হাত কাটবেন না মহারাজ, 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 আমার হাত কাটবেন না মহারাজ। এরকম পাগলের মতো কাঁদছো কেন? আমি সতীর হতভাগ্য স্বামী, পথে পথে দেশ থেকে দেশান্তরে ঘুরে ঘুরে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছি বাবা। তোমার কেউ নেই? একদিন সব ছিল, আজ আজ কিছুই নেই। এই পথের মাঝে আমি ঘর পেতেছি, এই পথে আমার ঠিকানা। মুখ দেখে তো মনে হয় তুমি অনেকদিন কিছু খাওনি। তোমার খিদে পায়নি? কে আমাকে খেতে দেবে বাবা? আমার সাথে চলো, আমার মা খুব ভালো, তোমাকে খেতে দেবে। এসো।
বসো, আমার মাকে বলছি তোমায় খেতে দেবে। মা, মা, কি হয়েছে? একজন মানুষ কয়েকদিন কিছু খায়নি, তুমি তাকে কিছু খেতে দাও মা। কোথায় মানুষটা? ওখানে বসে আছে। ও, তুমি যাও, বলো মা খাবার আনছে। মা খাবার নিয়ে আসছে। মানিক, ওনাকে নিয়ে এসো। কমলা, কমলা, আমার কমলা। কুমার, তোমার এই অবস্থা কেন? যখন ফিরে এসে জানলাম যে মা তোমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করো আমি সেদিন থেকে তোমাকে তোমাকে খুঁজছি। কুমার, কমলা তুমি বিশ্বাস করো, আমার আমার এই দেহটাই শুধু ছিল, কিন্তু এই দেহে প্রাণ ছিল না। তোমার কথা আমি কত মানুষকে জিজ্ঞেস করেছি, এমনকি বনের জীব জন্তু পশু পাখিকে সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। একসময় মনে হয়েছিল যে তোমাকে না দেখে আমি আমি মারা যাব। এ কথা বলো না কুমার, আমার স্মৃতি সিঁদুর যে তোমার ভালোবাসার চিহ্ন। মা, উনি কে? আমি, উনি তোমার হতভাগ্য বাবা। কুমার, এই হলো তোমার সন্তান। আমার সন্তান? আমার মানিক? আয় বাবা, আয় আমার বুকে আয়। যাও মানিক, বাবার বুকে যাও। বাবা, আয় বাবার বুকে আয়, আমার মানিক। দাদা, দিদি, ইনি আমার স্বামী, রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। কাঞ্চন কুমার? কুমার, আমার এই কুড়িয়ে পাওয়া দাদার ঘরেই তোমার সন্তান জন্ম নিয়েছে। আমি কি দিয়ে আপনাদের ঋণ শোধ করবো? আমি গরিব কাঠুরিয়া, আমার ঘরে কাঞ্চননগরের বংশপতি জন্ম নিয়েছিল, এটাই তো আমার সৌভাগ্য কুমার। কমলা, কালকে আমরা কাঞ্চননগরের উদ্দেশ্যে রওনা। আমরা আমরা আর আমাদের বোনকে দেখতে পাবো না? কেন পাবেন না? আপনারাও আমাদের সঙ্গে যাবেন কুমার। হ্যাঁ, মা, মা, কাঞ্চন, মা, 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 এই দেখো কমলা। বৌমা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি মা, পারো যদি আমাকে তুমি ক্ষমা করো। না মা, আপনি কেন কষ্ট দেবেন? এ আমার বাবা ভোলানাথের বিধান ছিল, তাই হয়েছে, আপনি ছোট হবেন না। বৌমা। মা, মা হচ্ছে তোমার দাদু ভাই মানিক কুমার। দাদু ভাই? হ্যাঁ মা। আমার একমাত্র বংশধর, বংশের প্রদীপ, 7 রাজার ধন মানিক কুমার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।